বাংলাদেশের রাজনীতিতে রোজই নতুন নতুন চমক। মোহাম্মদ ইউনূসের ছত্রছায়ায় থেকে সদ্য জন্ম নেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির কাজকর্ম দেখলেই বোঝা যায় মিথ্যেবাদী এবং কুখ্যাত চাঁদাবাজ বাটপার অপরাধীরা একত্রিত হয়ে ক্ষমতা কায়েম করার আস্ফালন দেখাচ্ছে। 21শে মার্চ 2025 বিকেল 4:45 নাগাদ বর্তমান সরকারের এক উপদেষ্টা আসিফ মাহমুদ 17 মিনিট 3 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। বলে রাখা ভালো, তিনি কিন্তু নাহিদ ইসলামের মতো এখনও পদত্যাগ করেননি। এরপরেও ক্ষমতায় থেকে তিনি যে বোমাটি ফাটিয়েছেন তা গোটা বাংলাদেশের ক্ষেত্রে যে কতটা বিপজ্জনক তা আন্দাজ করাই যায়। ভিডিওটা ভালো করে শুনলে বোঝা যাবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি ঠিক কোন দিকে এগোচ্ছে। কিন্তু ওই সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র বা অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। কোটা আন্দোলন যে একটা অজুহাত ছিল তা স্পষ্ট হয়েছে অনেক আগেই। ক্ষমতায় থেকে সেই কথাটাই আরও একবার আওড়ে দিলেন আসিফ মাহমুদ জানালেন 5ই আগস্ট সরকার পতন না হলে সরাসরি অস্ত্র তুলে নেওয়ার পরিকল্পনা ছিল। প্রশ্ন হচ্ছে, এত আত্মবিশ্বাসী ছিলেন কি করে? তাহলে কি আগেই অস্ত্র তাদের হাতে পৌঁছে গিয়েছিল? হাসিনার সরকারের পতনের আগেই কার নেতৃত্বে দেশ চলবে তার নীল নকশা তৈরি হয়েছিল। সেই মতোই ইউনূসের কাছে প্রস্তাব পৌঁছয়। কিছুটা গড়িমসির পর ইউনূস দায়িত্ব নিতে রাজি হন, এমনটাই দাবি আসিফের। প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ ইউনূসই কেন? আমার চিন্তাটা ছিল যে আমাদের যে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি, তারপরে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা সরকার গঠন করলে সেটার জাতীয় আন্তর্জাতিক যেই স্বীকৃতির ব্যাপার আছে, এগুলো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া পসিবল হবে না। মানেটা হলো, একমাত্র আসিফ মাহমুদই আত্মবিশ্বাসী ছিলেন যে ইউনূস দায়িত্ব নেবেন। এমনকি ইউনূসকে ক্ষমতায় বসানোর পিছনে তিনি প্রথম থেকেই উদ্যোগী হয়েছিলেন। আসিফের এই তৈরি করা ইন্টারভিউয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্ব রয়েছে, তার মধ্যে অন্যতম ইউনূসের রাজি হওয়ার প্রসঙ্গ। ইউনূস কী শর্তে রাজি হয়েছিলেন? স্যারের কিছু কনসার্ন ছিল, সেগুলো আমরা ডিসকাস করি যে এটা আবার 1-11 মতো একটা সরকার হবে কিনা। মানে আমরা ক্ষমতায় বসবো কিন্তু পেছন থেকে আর্মি আমাদেরকে চালাবে কিনা, অথবা অন্য কেউ আমাদেরকে ডিক্টেট করবে কিনা। স্যারের কনসার্ন ছিল এটা। স্যারের কনসার্ন ছিল যে আমি আসলে আমাকেই স্বাধীনতাটা দিতে হবে, আমি আসলে এটা আর্মি রান করবে কিংবা পেছন থেকে কেউ রান করবে এটা হলে আমি আসবো না। তো আমরা স্যারকে বলেছি যে আমাদের পজিশনে এটাই, যে গভর্নমেন্ট যদি আমরা ফর্ম করি, গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে হবে এবং এখানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো অথরিটি যদি হস্তক্ষেপ করতে চায় সেক্ষেত্রে আমরা মাঠ থেকে সেটাকে চ্যালেঞ্জ করবো আর কি বোঝা গেল? ক্ষমতায় বসার প্রায় 8 মাস বাদে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের মাধ্যমে সেনাকে একটি বার্তা পাঠানো হলো। ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে সেনার নির্দেশ ফলো করার জন্য নয়। আর তেমনটা হলে তার ছাত্র নেতারা মাঠ থেকেই চ্যালেঞ্জ করবে। এখানেই প্রশ্ন উঠছে, মোহাম্মদ ইউনূসের সঙ্গে কি তাহলে সেনাবাহিনীর দ্বন্দ্ব শুরু হয়েছে, নাকি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরানোর অঙ্ক কষা হচ্ছে সুপরিকল্পিতভাবে? 8 তারিখ দুপুরে আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয়, কিন্তু আমরা একটু প্রায় 5-6টা নাম আমরা একটু ঘেটে দেখলাম যে এই লোকগুলো ওইভাবে সর্বজন গ্রহণযোগ্য না। এবং আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ অ্যান্ড আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত, অথবা তাদের ব্যাকগ্রাউন্ডটা একজন আর্মি অফিসিয়ালসের নাম ছিল সেখানে, এক্স আর্মি অফিসিয়ালস। তার ব্যাকগ্রাউন্ড আমরা দেখি যে তিনি ইন্ডিয়ায় তিনি 4 বছর ছিলেন এবং 4 বছরে তিনি কয়েকটা কোর্স করেছেন সেখানে। সো আবার ওনার ব্যাপারে জনমত হচ্ছে র কানেক্টিভিটি আছে, কারণ সবার প্রোফাইলটা যখন আমরা একটু ঘাটাঘাটি করেছি দেখেছি সবারই কোনো না কোনো প্রবলেমেটিক এলিমেন্ট সেখানে আছে। হয় তার র কানেক্টিভিটি হিসেবে জনমত আছে, মানুষের মধ্যে গুঞ্জন আছে, অথবা তার আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিতি আছে। তো এই ধরনের একটা বিষয় ছিল ওই 5-6টা নামের মধ্যে, যে কারণে আমরা সবগুলো নামই প্রায়
কেটে দিয়ে শুধু একটা নাম আমরা রেখেছিলাম সিএসটি উপদেষ্টা যিনি আছেন, কারণ আমার কাছে মনে হচ্ছে ওইটা সেন্সিটিভ জায়গা এবং দেশের এরকম একটা ট্রানজিশন টার্মাল সিচুয়েশনে যেহেতু আর্মি পুরোপুরি আমাদের পার্বত্য অঞ্চলের সমস্যাগুলো ডিল করে, তো সেখানে তাদের কথাটা রাখা উচিত। সেই জায়গা থেকে ওনার নামটা আমরা রাখি, শুধু আর্মির প্রপোজাল থেকে বাকিগুলো কেটে দেওয়া হয়। আসিফের এই বোমা ফাটানো থেকেই পরিষ্কার প্রায় 8 মাস বাদে সেনাপ্রধান এবং ইউনূসের দ্বন্দ্বকে ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে এনে সেনাপ্রধানকে ছাঁটার চেষ্টা করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য বর্তমান সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে পছন্দসই কাউকে ক্ষমতায় বসানো, যাতে নিজেদের ইচ্ছে পূরণ হতে পারে। আর সেই ইচ্ছে কি? নির্বাচন ছাড়াই অনাদি অনন্তকাল ধরে ক্ষমতায় থাকা। আর এই বিষয়টিতেই কাঁটা হয়ে উঠেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। গত 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান বলেছিলেন, গণ অভ্যুত্থানের সময় ও পরে যেভাবে পুলিশের শিরদাঁড়া ভাঙা হয়েছে তেমন যেন সেনাবাহিনীর সঙ্গে করার চেষ্টা না হয়। তিনি ইঙ্গিত দিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডকে হাতিয়ার করে দেশের সেনাবাহিনী বা অন্য বাহিনীর মধ্যে মেরুকরণ করা হচ্ছে, তা দেশের পক্ষে মোটেই মঙ্গলজনক হবে না। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আসলে সেনাপ্রধান ও ইউনূসের প্রথম যুদ্ধ শুরু হয়েছিল কয়েক মাস আগেই। সেনাপ্রধান বলে দিয়েছিলেন তিনি আশা করেন 2025 সালের মধ্যেই দেশে নির্বাচন সম্পন্ন হবে। এরপরে ইউনূসকে দেখা যায় একাধিক সাক্ষাৎকারে সেই বক্তব্যকে বাধ্য হয়ে সমর্থন করতে। যদিও ছাত্র নেতা ও কিছু উপদেষ্টার বক্তব্য ছিল শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন হবে না, যেমন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এমনকি মাহফুজ আলমও একই বক্তব্য রেখেছেন। কিন্তু আসিফের বক্তব্য প্রকাশ্যে আসার পর মাহফুজকে বলতে শোনা গিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এবং নির্বাচন হবে সঠিক সময়ে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই বছরের শেষে ডিসেম্বর মাসে একটা টাইমলাইন দেওয়া আছে, এই ডিসেম্বর টাইমলাইনের ভিতরেই নির্বাচন হবে। অথচ এই মাহফুজই মাসখানেক আগে ঘোষণা করেছিল শেখ হাসিনা ও তার শাগরেদদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আমাদের নির্বাচন করার আগে অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে, ফেসিবাদের যে দালালরা আছে, তাদেরকে উৎখাত করেই এবং খুনিদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে এগোতে হবে। তৃতীয় যে কথাটি বলবো, বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। সম্প্রতি দেখা গিয়েছিল ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহকে পিলখানায় বিজিবির সদর দপ্তরে বক্তৃতা দিতে। সেখানে তাকে উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায়। এমনকি সে প্রশ্ন তোলে, গণ অভ্যুত্থানের পর সেনাবাহিনীর হাতে ধরা পড়েছিল 627 জন আওয়ামী লীগ কর্মী, তাদের কিভাবে সেফ এক্সিট দেওয়া হলো। নিজেরাই দেখেন, আমরা এই বিষয়গুলো জানি।
এই বিষয়গুলো 5ই আগস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল। মিড রেঞ্জের যে অফিসারগুলো ছিল এবং সৈনিকরা ছিল, কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসেছিল। আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি। আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই 626 জন যারা এই ফেসিবাদের এনাবলার ছিল, কোলাবোরেটর ছিল, এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে, তাদেরকে কারা সীমান্ত পাড়ি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল, আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন। সম্প্রতি দেখা গিয়েছে রাস্তায় হাসনাত আবদুল্লার ভক্তদের উচ্ছ্বাস, যেখানে বলা হচ্ছে ওয়াকার না হাসনাত। প্রসঙ্গত বলে রাখা ভালো, 11ই মার্চ থেকেই সেনাপ্রধানের দিকে ইঙ্গিত করে হাবে ভাবে ফেসবুক পোস্ট করেন হাসনাত। এরপর আসিফের ভিডিও বার্তার পরেই প্রায় সরাসরি সেনাপ্রধানের বিরুদ্ধে মাঠে নামে হাসনাত আবদুল্লা। তার অভিযোগ, সেনাপ্রধান আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন করে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে। মজার বিষয়, এই নিয়ে বাংলাদেশে বেশ জোরদার চর্চা হওয়ার পরেই হাসনাতের শাগরেদ সার্জিস আলম 11ই মার্চে ক্যান্টনমেন্টের মিটিংয়ে ব্যাখ্যা করেন। তিনি হাসনাতের আচরণ ও বক্তব্যের প্রতি দ্বিমত পোষণ করে জানান, সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে হাওয়া উঠেছে তাতে সমর্থন নেই সার্জিসের। চরম অন্তর্দ্বন্দ্ব। গণ অভ্যুত্থানের প্রায় 6 মাস পর প্রত্যাশিতভাবে নতুন দল তৈরি হয়েছে। সেই সঙ্গে নতুন দলে জায়গা করে নিয়েছে অন্তর্দ্বন্দ্ব। এক পক্ষ পুলিশের মতো সেনাবাহিনীকে শেষ করে নতুন বাহিনী গড়ার স্পর্ধা দেখাচ্ছে, আর আরেক পক্ষ নদীতে ডুব দিয়ে উপোস রেখে ভাবছে ঈশ্বর দেখতে পাচ্ছে না। আর বিভিন্ন রাজনৈতিক দলগুলো বুঝতেও পারছে না তারা রাজনৈতিক মাঠ থেকে ছিটকে গিয়ে ধীরে ধীরে এই মহানাটকের দর্শক হয়ে উঠছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।